Hello everyone, welcome back to another vlog of my Vietnam travel. এর আগের এপিসোডে আমি দেখিয়েছি হ্যানয় এবং হালং বে নিয়ে। আর এই এপিসোডের প্রিভিউটি দেখে বুঝতেই পারছেন এটি হতে যাচ্ছে দানাং, হই আন এবং বানা হিলসের অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে। সো কিপ অন ওয়াচিং। দানাংয়ে এসে ফার্স্ট এপিসোড শেষ হয়েছিল। সো ফ্রম হিয়ার আই এম গোয়িং টু স্টার্ট ইট ওভার। দানাংয়ে ল্যান্ড করে আমরা দানাংয়ে থাকিনি, ডিরেক্টলি চলে গিয়েছিলাম হই আন সিটিতে, কারণ হই আন হচ্ছে একটি অ্যানশিয়েন্ট সিটি। সো হই আনে থাকলে আমরা ভিয়েতনামে ট্রেডিশন এবং কালচার সম্পর্কে আরও বেটার জানতে পারবো, যা কিনা একটি ট্রাভেলারের জন্য খুবই ভালো লাগার বিষয়। হই আনে আমাদের ফার্স্ট নাইটের জন্য আমরা বুক করেছিলাম লে প্যাভিলিয়ন হই আন সেন্ট্রাল ভিলা। আর এই হোটেলটি বুক করার জন্য আমাদের পার নাইট কস্ট পড়েছিল $25, যা কিনা ইনক্লুডিং ব্রেকফাস্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই প্রাইসগুলো কিন্তু 2019-এর, কারণ আমরা ভিয়েতনাম ট্রাভেল করেছিলাম 2019 সালে। বাট স্টিল ভিয়েতনামে অন্য যে কোনো দেশের তুলনায় খরচ অনেক কম পড়ে, যে আমি আগেই বলেছি। কারণ আপনারাই দেখেন, এত কম প্রাইসের মধ্যে একটি হোটেল যেটাতে কিনা সুইমিং পুল আছে, রুমে ব্যালকনি আছে, ইভেন রুমের ডেকোরেশনও এত সুন্দর। সো এটা আই থিঙ্ক আর কোনো দেশে পসিবল না। আমাদের হোটেলটি হই আন নাইট মার্কেট এরিয়ার পাশে ছিল। সো রাতের বেলা আমরা হই আন মার্কেট এরিয়াটি এক্সপ্লোর করতে বের হয়েছিলাম। হই আন সিটিটা ভিয়েতনামের ঐতিহ্যকে খুব ভালোভাবে ধরে রেখেছে। এই হই আন সিটিতে অনেক পুরনো বিল্ডিং দেখা যায়, যেগুলো দেখে আপনারা সহজেই আইডিয়া করতে পারেন ভিয়েতনামের আগের স্ট্রাকচারগুলো কেমন ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, হই আনের আরেকটি নাম আছে, যেটি হলো দ্য সিটি অফ ল্যান্টার্নস। আর এই ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন এই নামটি কেন দেওয়া হয়েছে, কারণ হই আন শহর পুরোটাই ল্যান্টার্নস দিয়ে সাজানো। ইভেন হই আনের নাইট মার্কেট এরিয়াতে ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ওপেন শো প্রেজেন্ট করা হয়, যেগুলা ভিয়েতনামের ট্রেডিশনকে খুব ভালোভাবে উপস্থাপন করে। যেহেতু শহরটির নামই হচ্ছে দ্য সিটি অফ ল্যান্টার্নস, সো এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ল্যান্টার্নস শপ দেখতে পাওয়া যায়। ইভেন চাইলে এই ল্যান্টার্নস কিনে বাংলাদেশে আনাও পসিবল। পরদিন সকালবেলা দিনের আলোতে আমরা এক্সপ্লোর করতে বের হয়েছিলাম। অনেকেই সাইকেল নিয়ে মার্কেট এরিয়া এক্সপ্লোর করে, বাট আমরা দিনের বেলা হেঁটে হেঁটেই মার্কেট এরিয়া ঘুরে দেখেছি। ঘোরাঘুরি শেষ করে আমরা হই আনে আমাদের সেকেন্ড নাইট স্টে করার জন্য চলে গিয়েছিলাম অ্যালি বিচ বুটিক হোটেলে। আমাদের প্রথম নাইটটি হই আনে আমরা স্টে করেছিলাম একটি সিটি হোটেলে, আর সেকেন্ড নাইটটি আমরা স্টে করতে চেয়েছিলাম আনবাং বিচ এরিয়াতে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই হোটেলে আমরা এসেছি। এই হোটেলে আমাদের কস্ট পড়েছিল $25 পার নাইট। আমরা এই প্রাইসে হোটেলগুলো পেয়েছিলাম বিভিন্ন অনলাইন সাইট থেকে বুক করার কারণে, যেমন booking.com, agoda.com। এই সকল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অফার থাকে। আর তাছাড়াও এই সাইটগুলো অলওয়েজ রুম প্রাইস কম রাখে। মাত্র এই $25 রুমেও আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর সবচাইতে মজার ব্যাপার হলো, এই হোটেলের একটি প্রাইভেট বিচ এরিয়া আছে, যেখানে একটি রেস্টুরেন্টও আছে, এবং চাইলে বিচের সুন্দর ভিউতে বসে খাবার অর্ডার করে খাওয়া যায়। To be honest, এই হোটেলের ভিউ দেখে I was really amazed and you can see my expressions here. আমরা লাঞ্চ শেষ করে এখান থেকে চলে গিয়েছিলাম আনবাং বিচে, যেটি ছিল আমাদের হোটেল থেকে মোটামুটি কাছেই, কিন্তু তারপরও আমাদের হোটেল থেকে আমাদেরকে ভেহিকেল প্রোভাইড করা হয়েছিল মেইন বিচে যাওয়ার জন্য। সো এই হলো হই আনের আনবাং বিচ। যদিও আমার কাছে আমাদের হোটেলের যে প্রাইভেট বিচটি ছিল সেটিও অনেক ভালো লেগেছিল, কিন্তু এই মেইন বিচ এরিয়াতে আরও অনেক ট্যুরিস্ট ছিল, একটু মোটামুটি ক্রাউডি ছিল। দ্যাটস ওয়াই এই জায়গাটিও আমার ভালো লেগেছে। পরদিন সকালবেলা একটি গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম বানা হিলস এরিয়াতে। বানা হিলস হলো একটি অ্যামিউজমেন্ট পার্ক এরিয়া। এই বানা হিলসে যাওয়ার জন্য আমাদের পার পার্সন খরচ পড়েছিল $30। এই $30-এর মধ্যে ক্যাবল কার রাইড, এন্ট্রি ফি সব কিছু ইনক্লুডেড ছিল, শুধু 2-1টা মিউজিয়াম বাদ দিয়ে। আর আমাদের এই পর্যন্ত আসার জন্য যে কারটি ভাড়া করেছিলাম সেটি বাংলাদেশি টাকায় 4 থেকে 4,500 টাকার মতো পড়েছিল সারাদিনের জন্য গাড়ি ভাড়া করতে।
বানা হিলসে 5টি ডিফারেন্ট ক্যাবল কার লেন আছে 5টি ডিফারেন্ট এরিয়াতে যাওয়ার জন্য। সো ফার্স্ট ক্যাবল কার লেন দিয়ে আমরা গিয়েছিলাম গোল্ডেন হ্যান্ড ব্রিজে এবং সেকেন্ড ক্যাবল কার লেন দিয়ে আমরা গিয়েছিলাম ফ্রেঞ্চ ভিলেজে। বানা হিলস পুরো এরিয়াটাই খুবই অবাককর, কারণ এক একটা এরিয়া এক একটা পাহাড়ের উপর অবস্থিত। আই মিন, এই যে গোল্ডেন হ্যান্ড ব্রিজ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো একটা পাহাড়ের উপরে, ফ্রেঞ্চ ভিলেজ সেটা করা হয়েছে আরেকটা পাহাড়ের উপরে, এরকম ডিফারেন্ট এরিয়া ডিফারেন্ট ভাবে এক একটা পাহাড়ের উপর অবস্থিত। সো এই জায়গাগুলোতে যাওয়ার জন্য ক্যাবল কার ইউজ করতে হয়। গোল্ডেন হ্যান্ড ব্রিজ সি লেভেল থেকে 1400 মিটার উপরে অবস্থিত, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে খুবই ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ হয়। সাডেনলি ইট ওয়াজ ক্লাউডি অ্যান্ড সাডেনলি ইট ওয়াজ ক্লিয়ার। গোল্ডেন হ্যান্ড ব্রিজ ঘোরাঘুরি শেষ করে আবার চলে গিয়েছিলাম ক্যাবল কারের দিকে, কারণ গোল্ডেন হ্যান্ড ব্রিজ থেকে আমরা গিয়েছিলাম ফ্রেঞ্চ ভিলেজে। ফ্রেঞ্চ ভিলেজ হলো দি রেপ্লিকেট অফ ইউরোপিয়ান ভিলেজেস। আই মিন, ফ্রেঞ্চ ভিলেজের মধ্য দিয়ে হাঁটার সময় আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো একটা ভিলেজ বা ইউরোপের যে ঐতিহ্যবাহী স্ট্রাকচারগুলো আছে সেগুলোতে চলে এসেছেন, কারণ এই ভিলেজটি পুরোপুরি ইউরোপের যে ভিলেজগুলো হয় সেগুলোর আদলে বানানো। এই ফ্রেঞ্চ ভিলেজের ভিতরের ফিলটাই পুরোপুরি অন্যরকম, কারণ একে তো এটা পাহাড়ের উপরে, সো মেঘের খুব কাছাকাছি, একটু পরপর মনে হবে যে গায়ে মেঘের ছোঁয়া এসে লাগছে। আর তাছাড়া এই ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে প্রতি 2 আওয়ার্স পর পর এখানে এন্টারটেইনিং শো হয়। আমি ফ্রেঞ্চ ভিলেজের টিকিট প্রাইস বলেছিলাম $30। সো আপনারাই ভেবে দেখেন, $30 মিনস 3000 টাকারও কম 2019 সাল অনুযায়ী। সো এই 3000 টাকার কম টাকার একটা টিকিটে বানা হিলসে এসে আমরা কত কিছু এন্টারটেনমেন্ট ওপেন পাচ্ছি, এটা আমার মনে হয় ভিয়েতনাম ছাড়া পৃথিবীর আর কোথাও গেলে পসিবল না। এই পুরো এরিয়াটার নাম হলো সান ওয়ার্ল্ড। বিভিন্ন ধরনের রেপ্লিকা ভিলেজেস যেমন ফ্রেঞ্চ ভিলেজ, জাপানিজ ভিলেজ, এছাড়া আরও অনেক রেপ্লিকা ভিলেজেস এই সান ওয়ার্ল্ডের ভিতরেই অবস্থিত। বাই দ্য ওয়ে, পুরো বানা হিলস এরিয়াটা কিন্তু ঘুরে দেখতে প্রচুর সময় লাগে। সো আপনারা কেউ যদি ভিয়েতনাম ঘুরতে যান এবং ভাবেন যে বানা হিলসে বিকালের দিকে যাব, 2 ঘন্টা ঘুরে চলে আসব, তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন। আপনারা যেদিন বানা হিলসে যাবেন সেদিন পুরো দিনটি অনলি বানা হিলস ঘোরার জন্যই আপনাদেরকে হাতে রাখতে হবে। এছাড়াও বানা হিলসের ভিতর অনেক ধরনের হোটেলস আছে। সো আপনারা চাইলে কেউ এক রাত সেই বানা হিলসের হোটেলে থাকতে পারেন, আর চাইলে 2 রাতও থাকতে পারেন। অ্যান্ড হোটেলগুলোর প্রাইসও খুব বেশি নয়, 3 থেকে 4000 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেলে আপনারা বানা হিলসের মতো সুন্দর জায়গায় এক রাত স্পেন্ড করতে পারেন। ভিয়েতনামের এই অ্যামিউজমেন্ট পার্কটির কোনো কিছুই বাদ দেওয়ার মতো নয়। আপনারা যেই কর্নারেই যান না কেন, সব দিকেই দেখবেন এত সুন্দর করে সব কিছু বানানো যে কোনো কিছুই মিস করতে ইচ্ছে হবে না। সো আমরাও যতটুকু পসিবল হয়েছে পুরো আনাচে কানাচে ঘুরে দেখেছি এই অ্যামিউজমেন্ট পার্কের। এটা হলো খুব সুন্দর একটি চার্চ ফ্রেঞ্চ ভিলেজের ভিতরে, অ্যান্ড চার্চের ডেকোরেশনটা দেখেন এত সুন্দর। আর এই চার্চের আশেপাশেই কিছু হোটেলস আছে, যে হোটেলে চাইলে নাইট স্টে করা পসিবল।
একটু আগে ভিডিওতে যে এন্টারটেইনিং শোটি দেখিয়েছি এনারা হচ্ছে সেই শোয়েরই কাস্ট। শো শেষ করে ওনারা এরকম আশেপাশে ঘুরে বেড়ায় এবং ট্যুরিস্টদের সাথে নিজে থেকেই ছবি তুলে। এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ ট্যুরিস্টদের সাথে কমিউনিকেশন একটা পার্কের ভিতরে এটা সত্যি একটা এক্সেপশনাল এক্সপিরিয়েন্স দেয় সবাইকে। একটু আগে যে চার্চটি দেখিয়েছিলাম আমি শিডিউল জানতাম যে সেই চার্চের সামনে আরেকটি শো শুরু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে আমরা সেই চার্চের দিকেই যাচ্ছিলাম অ্যান্ড যেতে যেতেই শোটি স্টার্ট হয়ে যায়। আউটডোরের সব ঘোরাঘুরি শেষ করে আমরা গিয়েছিলাম ইনডোর এক্সপ্লোর করতে। এই এরিয়াটি হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, 3D মিউজিয়াম, গেমিং জোন, এই সব কিছুর জন্য। ইভেন এই কার রাইড এবং আরও কিছু রাইড আমাদের ওই টিকিটের মধ্যে $30 টিকিটের মধ্যে কিন্তু ইনক্লুডেড ছিল। অনলি ওয়্যাক্স মিউজিয়াম ওই টিকিটের বাইরে ছিল। ইভেন আমরা 3D 360 ডিগ্রি ভিউ থিয়েটারে গিয়েছিলাম, সেই থিয়েটারটিও আমাদের জন্য ইনক্লুডেড ছিল ওই টিকিটের মধ্যে। আমি কিছুক্ষণের মধ্যেই সেটি দেখাবো। ইভেন এখানে যে গেমিং জোন ছিল এখানেও উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনারা যতক্ষণ ইচ্ছা গেম খেলতে পারবেন। গ্লাসেস ছাড়া অ্যাকচুয়ালি 3D 360 ভিউ থিয়েটারের ফিলটা বোঝানো যাবে না। দ্যাটস ওয়াই আমি ভিডিও বেশিক্ষণ দেখালাম না। ওইখানে আমরা হরর ক্লিপ দেখা শেষ করেই বানা হিলস থেকে বের হয়ে গিয়েছিলাম, ক্যাবেল কারে করে নিচে নেমে গিয়েছি। সেখানেও ঘোরাঘুরির কিছু জায়গা ছিল, আমরা এগুলো দেখা দেখি শেষ করে বানা হিলস থেকে বের হয়ে গিয়েছিলাম। বানা হিলস থেকে বের হয়ে গিয়ে আমাদের হোটেলে যাওয়ার পথে আমরা দেখতে গিয়েছিলাম দানাংয়ে ড্রাগন ব্রিজ, কারণ ওই দিনটি ছিল আমাদের হাতে শেষ দিন। পরদিন সকালবেলায় আমাদের ফ্লাইট ছিল। আমরা ডিরেক্টলি বানা হিলস থেকে চলে গিয়েছিলাম দানাংয়ে এই ড্রাগন ব্রিজ দেখতে। ইভিনিংয়ের টাইমটা আমরা ড্রাগন ব্রিজের আশেপাশেই ঘোরাফেরা করি, কারণ এই এরিয়াটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু ওই দিনটিই ছিল আমাদের শেষ দিন, আমাদের সবার মনটাও খারাপ ছিল, তাই একটু বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করে নিয়েছিলাম। পরদিন সকাল সকালই আমরা দানাং এয়ারপোর্টে চলে যাই ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন হুইচ ওয়াজ ক্যাম্বোডিয়া। শীঘ্রই ক্যাম্বোডিয়া ব্লগ সামনে আসবে, সঙ্গেই থাকুন।